বসতে হবে সবাইকে, দয়া করে সবাই বসেন, দয়া করে সবাই বসেন, নিচে করবে, বসতে হবে, বসো মুরাদ, বসো বসো সবাই বসো। আরে ভাই 10টা বাজে তো, বসতে হবে। এই ছেলে বসো বসো, দয়া করে সবাই বসেন, দয়া করে সবাই বসেন, ধন্যবাদ। সবাই বসেন দয়া করে, দয়া করে সবাই বসেন। এই রে ভাই কি মুশকিল। এই যুবদল বসো ভাই, বসে পড়ো যুবদল, আল্লাহর বাস্তে বসে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইউকে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল মাহমুদ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইউকে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা সংযুক্ত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে সন্ধ্যা থেকে আমরা আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে আলোচনা সভার আয়োজন করেছি। সত্য হলেও একটি কথা বলতে হয় যে আজকে এই যে আলোচনা সভা বা আমাদের 50 বছরের যে সুবর্ণ জয়ন্তীর, এই সুবর্ণ জয়ন্তীটা আমরা একটা খুব গ্লানিময় সময়ের মধ্যে দিয়ে পার করছি। আমি এই জন্য গ্লানিময় সময়টি বললাম, কারণ শুরু থেকে আমার আগ পর্যন্ত যে সকল বক্তা এখানে বক্তব্য দিয়ে গেছেন তারা অতীত, বর্তমান, দেশের মানুষের সম্পর্কে যা বলে গিয়েছেন, আমরা যদি সকল কিছু বিবেচনা করি তাহলে অবশ্যই গ্লানিময় বলতে হয়। কারণ 50 বছর সুবর্ণ জয়ন্তীর বছর, 50 বছর সুবর্ণ জয়ন্তীর সময় আমরা যেভাবে দেশের মানুষ যা আশা করেছিল, 1971 সালে মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে মূল মন্ত্র নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা নিয়ে যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছেন, লক্ষ লক্ষ মা বোন যারা ত্যাগ স্বীকার করেছিলেন সেই সময়, তাদের এই রকম আশা বা আকাঙ্ক্ষা ছিল না এই দেশকে নিয়ে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তারা অনেকে আছেন আমাদের কাছে, অনেকে আমাদের মধ্যে থেকে চলে গিয়েছেন। মুক্তিযুদ্ধের গৌরবজনক সাক্ষী হয়ে অনেকে বেঁচে আছেন। আজকে এই যে দেখেন, গত 1 বছর ধরে এই অবৈধ নিশিরাতের সরকার বিভিন্ন অনুষ্ঠান করেছে, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আমরা আশা করেছিলাম যে আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে দেখব যারা আমাদের মাঝে বেঁচে আছেন। এই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মরা, তারা শুনবে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, কি আশঙ্কা, কি আকাঙ্ক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেগুলো তাদের কাছে শুনবে। কিন্তু আমরা কি দেখলাম? আপনারা নিজেরাই মনে করে দেখুন, যতগুলো অনুষ্ঠান আমরা দেখেছি, বিএনপি ছাড়া এই নিশিরাতের সরকার সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে যতগুলো অনুষ্ঠান তারা করেছে, এই অবৈধ সরকার,
একটি অনুষ্ঠানেও আমরা সেই আমাদের মুক্তিযোদ্ধাদের কাউকে আমরা দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে কেন দেখিনি? এখানে মঞ্চে উপবিষ্ট কয়েকজন বক্তা, বিশেষ করে ইকবাল মাহমুদ সাহেব, স্বপন সাহেব সহ আরো কয়েকজন বক্তা কিছু কথা বলে গিয়েছেন। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই তরুণ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে সত্য জানা থেকে। কারণ এই মুক্তিযোদ্ধারা যদি কথা বলতো বিভিন্ন অনুষ্ঠানে, তাহলে জাতির কাছে আরো পরিষ্কার হয়ে যেত কেন 27শে মার্চ 1971 সালের 27শে মার্চ হরতাল আহ্বান করা হয়েছিল, কেন সেদিন 25শে মার্চ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়া হয়েছিল, কি লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হয়েছিল। এইরকম আরো অনেক সত্য সেদিন বেরিয়ে আসতো এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই সত্য থেকে দূরে রাখার জন্যই, তাদের কাছে মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস তুলে ধরার জন্যই আজ আমরা গত 1 বছরে কোনো মুক্তিযোদ্ধাকে দেখিনি তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে সত্য একটি কথা, দুঃখজনক হলেও একটি কথা সত্য, অপ্রিয় হলেও একটি কথা সত্য, যে আমাদের আলোচনা করা উচিত ছিল দেশের স্বাধীনতা যুদ্ধ বা এর বিষয় আশয় সামনে পিছু অনেক কিছু নিয়ে। কিন্তু এই মুহূর্তেও যে সত্যটি আমাদের সামনে হাজির হয়েছে সেটি আরো অনেক কঠিন, সেটি আরো অনেক কষ্টের। কি সেটি? সেটি হচ্ছে যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌম, এটি আজ এই মুহূর্তে 2022 সালের 27শে মার্চ, যেখানে 28শে মার্চ যেখানে আমরা দাঁড়িয়েছি আজকে, এই মুহূর্তে আমাদের এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ এই নিশিরাতের এই অবৈধ সরকারের হাতে আজ? এই বিষয়টি আজকে আমাদের সামনে চলে এসেছে। আজকে এই বিষয়টি এই নিশিরাতের সরকারের আমলে আমাদের সামনে চলে এসেছে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 1971 সালের দিনগুলোতে যদি দেখি, বিশেষ করে তার পরবর্তী দিনগুলো যাতে আমরা দেখি, সেই সময়ও আমরা দেখেছি যে কিভাবে এই নিশিরাতের যে দল, এই নিশিরাতের সরকারের যে দল, সেই সময়ও তারা যখন দেশের শাসনভার নিয়েছিল, সেই সময়ও তারা কিভাবে চেষ্টা করেছে মানুষের অধিকারকে কেড়ে নিতে, কিভাবে সেই সময় তারা চেষ্টা করেছে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে, কিভাবে সেই সময় তারা চেষ্টা করেছে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে। কিন্তু দেশের মানুষ সেবারও তাদেরকে সফল হতে দেয়নি। বিশেষ করে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতাকে সাথে নিয়ে তারা সেই অপরাজিত শক্তি, যে পরাজিত শক্তিকে পরাজিত করেছিল। 1975 সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল, তারাই কিন্তু 2008 সালে আবার ছলে বলে কৌশলে ক্ষমতা গ্রহণ করেছে এবং পরবর্তীতে সেই অপশক্তি মহাজোটের নামে এক হয়েছে। এই মহাজোটই হচ্ছে আজকে এই নিশিরাতের সরকার। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, নতুন প্রজন্মের সদস্যদেরকেই বলি, আমার বয়সী যারা আছে তাদের কথাই বলি, অথবা আমাদের থেকেও যারা মুরব্বী আছেন তাদের কথাই বলি, কম বেশি আমাদের আজ সকলেরই জানা। খুব সংক্ষেপে যেটি আমি বলেছি, যেটি এখানে উপস্থিত বক্তবৃন্দ বলে গেছেন, যারা আমার আগে বক্তব্য দিয়েছেন, যে কি ছিল সেই সময়। আমরা যদি ইমিডিয়েট দেশের স্বাধীনতার পরের সেই সময়গুলোর সাথে বিবেচনা করি, আমরা যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময়কার মধ্যে এবং বর্তমান সময়ের মধ্যে দেশের যে পরিস্থিতি, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ক্ষমতা ধরে রাখার জন্য সেই সময়ও তারা খুম গুম করেছিল। সেই সময় বিখ্যাত একটি গুমের কথা, সিরাজ শিকদার, অনেকেই জানেন আপনারা, আপনাদের কম বেশি নতুন প্রজন্মকে শুরু করে আমরা যারা আছে, আমাদের আগের যারা, সকলেই সিরাজ শিকদার নামটির সাথে পরিচিত। প্রায় সকলেই জানেন সেটি হচ্ছে সেই শেখ মুজিব সরকারের প্রথম গুম
এরকম আরো বহু গুম, রক্ষী বাহিনীর মাধ্যমে তারা কত গুম খুম করেছে শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। সেই সময় সকল পত্রিকা বন্ধ করে দিয়ে আজকে আইসিটি আইন করে বন্ধ করছে বাক স্বাধীনতা, সেই সময় বাকশাল আইন করে বন্ধ করেছিল। মানুষের বাক স্বাধীনতা বলেন, ভোটের অধিকার বলেন, সকল কিছু। অর্থাৎ এরা সকল সময় একই রকম। যখনই এরা দেশের রাষ্ট্র ক্ষমতায় যায় এদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে এখানে বক্তারা উল্লেখ করে গেছেন গত 3 বছরে, খুব সম্ভবত অসীম উল্লেখ করে গেছে, গত 3 বছরে এরা 600 লোককে হত্যা, গুম খুম করেছে। এটি তো হিসাবের বাইরে আরো রয়ে গিয়েছে। যেদিন এদের পতন হবে সেদিন আরো অনেক হিসাব বেরিয়ে আসবে, এবং ইনশাআল্লাহ অবশ্যই। এবং এই গুম খুম করতে গিয়ে দুঃখজনকভাবে কষ্টের কথা যে আমাদের দেশের যে পুলিশ ছিল, যে র্যাব ছিল, যে সেনাবাহিনী ছিল, তাদের নাম কোথায় উঠেছে আজকে আন্তর্জাতিক এরিনাতে, আন্তর্জাতিকভাবে যেখানে বিশ্বের সন্ত্রাসীদের নাম থাকে, যেখানে মাফিয়াদের নাম থাকে, সেই লিস্টে গিয়ে আমাদের পুলিশের নাম উঠেছে, সেই লিস্টে গিয়ে আমাদের র্যাবের নাম উঠেছে, সেই লিস্টে গিয়ে আমাদের সেনাবাহিনীর নাম উঠেছে। যেখানে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন সন্ত্রাসীদের নাম থাকে, বিশ্বের বিভিন্ন মাফিয়াদের নাম থাকে, জঙ্গিদের নাম থাকে, সেই লিস্টে উঠেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে কোন সেক্টর বাদ দিয়ে কোন সেক্টর নিয়ে আমরা কথা বলবো? এখানে বক্তারা বিভিন্ন বিষয় বলে গিয়েছেন। আমি তখন ভাবছিলাম যে আসলে কোনটা বলবো আপনাদের সামনে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। আপনারা একটি দেশে বিভিন্ন সেক্টর বলতে যা বোঝায়, আপনি যেটার কথাই বলবেন প্রতিটি সেক্টরকে এরা ধ্বংস করে দিয়েছে। প্রতিটি দেশের মানুষের, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে, নিজেদের ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে। যেই প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের জন্য কাজ করত, যেই প্রতিষ্ঠানগুলো কাজ করত দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সেরকম প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে দিয়েছে। সংক্ষেপে যদি 2-4টি আমরা আলাপ করি, বিচার বিভাগ। এই বিচার বিভাগ কি? একটি দেশে মানুষ যখন রাষ্ট্রের রোশানালে পড়ে, একটি দেশের মানুষ যখন অবৈধ বা স্বৈরাচার সরকারের রোশানালে পড়ে, তখন তার শেষ আশ্রয়স্থল হয় কোথায়? বিচারালয়, বিচার বিভাগ। এটি হচ্ছে নিরাপদ আশ্রয়, হচ্ছে বিচার বিভাগ। এটি হচ্ছে একটি সভ্য সমাজ বা সভ্য দেশের চিত্র। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, যেই মাতৃভূমিকে সৃষ্টির জন্য, যেই মাতৃভূমিকে রক্ষা করার জন্য লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ মা বোনেরা তাদের সর্বস্ব হারিয়েছে, সেই মাতৃভূমির বিচার বিভাগের কথা যদি আমরা চিন্তা করি, আলোচনা করি, আলাপ করি, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই বিচার বিভাগ, সেটা যেই কোর্টই বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, যেই কোর্ট বলেন, এটি এখন কি হয়েছে? আওয়ামী লীগের বিচারালয়ে পরিণত হয়েছে, আওয়ামী লীগের আইন বিষয়ক মন্ত্রণালয়ের মতন পরিণত হয়েছে এটি। আজকে আমরা এখানে সরকারের বাণী প্রচার হয়, এখানে বিচারের বাণী নয়, সরকারের বাণী প্রচারিত হয়। আজকে বিচার বিভাগগুলোকে আমরা কি দেখছি? বিচার বিভাগগুলোকে দেখছি যে এদের একটি কাজ, কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন অসত্যকে আইনের আশ্রয় দিয়ে, আইনের কানাকানুন দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা। ফলে আজ যা হবার তাই হয়েছে। বিচার বিভাগের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যারা আজকে এখানে উপস্থিত, আমি, আমার পাশে মঞ্চে যারা উপস্থিত আছেন, আপনারা সামনে যারা উপস্থিত আছেন, এখানে বহু মানুষ আছেন হয়তো রাজনীতি করেন না, বিএনপি ধানেশী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে সমর্থন করেন, বিএনপিকে। এর বাইরেও বহু মানুষ আজকে আমার সামনে উপস্থিত আছেন। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু হাজার লক্ষ মানুষ আজকে এখানে সংযুক্ত আছেন। আপনারা বহু মানুষ আছেন যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন। আমরা যারা বিএনপি করি,
আমাদের প্রতি যখন অবিচার করা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর প্রতি যখন অবিচার করা হয়েছে, আমরা দেশের মানুষকে বলেছি, চিৎকার করেছি, বিচার বিভাগের যে এই কাজগুলো, এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। যখন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যাভাবে যখন জেল দেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদ জানিয়েছি। অনেক লোক বলেছে, হ্যাঁ এটা তো বিএনপি বলবে বিচার বিভাগের নামে, কিন্তু অপ্রিয় হলেও সত্য, আজ বিএনপির কথা 100-তে 100 সত্য হয়েছে যে এই বিচার বিভাগের উপরে তালি দেবার সময় আসে নাই, আরো 1 মিনিট পরে তালি দেন, শুনে নেন কথাটা পুরা। এই যে বিচার বিভাগের বছরের পর বছর আমরা বলেছি যে এই বিচার বিভাগ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, আজ এই কথা 100-তে 100 সত্য হয়েছে। কিভাবে? দেশের মানুষের যে আস্থা নেই, কিভাবে? মাত্র 3-4 দিন আগের ঘটনা, বদরুন্নেসা কলেজের একজন ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন না? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। সেই ছাত্রী প্রীতির বাবা জনাব জামাল উদ্দিন অল্প 1 লাইনের একটি কথা বলেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বিচার চাইবেন না? সাধারণ মানুষ, কোনো রাজনীতি করে না, কিছুই করে না, একটি কথাই সে বলেছে যে তিনি মেয়ের হত্যার বিচার চান না। কেন চান না? কারণ দেশে কোনো বিচার নেই, কার কাছে বিচার চাইবেন? প্রিয় উপস্থিতিবৃন্দ, জামাল উদ্দিন কোনো বিএনপি করে না, সে বাংলাদেশে একজন সাধারণ মানুষ। আজ জামাল উদ্দিনের কথা থেকে বাংলাদেশের সমগ্র বিচার ব্যবস্থার প্রকৃত আসল চিত্র ফুটে উঠেছে। দেশে আজ কোনো বিচার নেই, বিচার শুধু আওয়ামী লীগের জন্য, দেশের কোনো সাধারণ মানুষের জন্য বিচার নেই। এটি কি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা? এটি আমাদের মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা ছিল না। উপস্থিতিবৃন্দ, বিচার বিভাগের ধ্বংস এখান থেকেই শুরু হয়নি। যেদিন খায়রুল হক নামে এক বিচারপতি বিচার বিভাগের অন্যতম যে কলঙ্ক, যেদিন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, সেদিন থেকেই এই বিচার বিভাগের ধ্বংস শুরু হয়েছে। শুনেছি এই খায়রুল হককে সামনে বলে রাষ্ট্রপতি করা হবে। তার বিলেতি পাসপোর্ট ছিল, ব্রিটিশ পাসপোর্ট ছিল, কয়েকদিন আগে তার ব্রিটিশ পাসপোর্ট ফেরত নিয়েছে, তাকে বলে রাষ্ট্রপতি করা হবে। তাহলে এই বুঝেন অবস্থা কোন দিকে যাচ্ছে দেশ। উপস্থিতিবৃন্দ, তত্ত্বাবধায়ক সরকার বললাম, এর মধ্যে দিয়ে শুরু হয়েছে বিচার বিভাগের ধ্বংসের যাত্রা। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এক প্রধান বিচারপতি নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যদি এই প্রধান বিচারপতি, সে কুষ্টিয়াতে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, কুষ্টিয়া জেলাতে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই কুষ্টিয়া জেলায় সম্বর্ধনা সভায় সে যে বক্তব্য রেখেছে, আপনারা কি কেউ শুনেছেন? উপস্থিতিবৃন্দ, হয়তো কেউ শুনেছেন, সকলে না শুনলেও সংক্ষেপে আমি বলছি সে কি বলেছে। তাকে এই নিশিরাতের আইনমন্ত্রী, সে যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের সংক্ষিপ্ত সার হচ্ছে যে বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের, এই কথাটি বলে আমি অন্যদিকে যাব। সে বলেছে তার সম্বোধনার বক্তব্যে যে তাকে এই নিশিরাতের সরকারের, অবৈধ সরকারের আইনমন্ত্রী তাকে বলেছে যে আপনাকে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। আমরা জানি দেশের প্রধান বিচারপতি নিয়োগ করে কে? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। এই বিচারপতির বক্তব্যে আমরা দেখলাম যে সে বলছে তাকে আইনমন্ত্রী বলেছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তাতে তার মন ভরে নাই। সে নিশ্চিত হতে পারছিল না যে এই অবৈধ আইনমন্ত্রী কি সঠিক কথা বলল। তখন সে, তার সাথে সম্পর্ক আছে বোধহয় আওয়ামী লীগের এক নেতা হানিফকে ফোন করে সে বলল, ভাই একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, আমাকে বলে প্রধান বিচারপতি কথা হচ্ছে। এখন দেশের প্রধান বিচারপতি, আওয়ামী লীগের লোকজন খবর নেয় যে ভাই এ বিচারপতি হলো না, কে বিচারপতি হলো। তাহলে উপস্থিতিবৃন্দ বুঝেন বিচার বিভাগের অবস্থা কোথায়। জনাব জামাল উদ্দিন সাহেব
যে সঠিক কথা বলেছে যে কার কাছে বিচার চাইবো, বিচার কারণ দেশে বিচার বলে কিছু নেই। আজ এটিই হচ্ছে দেশের প্রকৃত চিত্র, অর্থাৎ সাধারণ মানুষের কোনো আশ্রয় স্থল আজ বাংলাদেশে নেই। শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে শেষ আশ্রয়স্থল ধরায়, সাধারণ মানুষের আজ বিচার নেই। আজ সেজন্যই আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে এই দেশে কি অবিচার থাকবে নাকি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। উপস্থিতিবৃন্দ, আপনারা যারা আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বক্তব্য শুনছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের কোটি কোটি মানুষ যাদেরকে আপনারা চেনেন, আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু যেই থাকুক না কেন, তাদের সকলকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে এই অবস্থা চলতে পারে কিনা, নাকি এই অবস্থার পরিবর্তন করতে হবে আমাদেরকে। যদি পরিবর্তন করতে হয়, আসুন শেষে যেই কথা বলবো সেইখানে সেই আহ্বানে সকলকে সাড়া দিতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই গেল বিচার বিভাগের কাহিনী আমাদের। শুধু কি বিচার বিভাগের কাহিনী? আজ এখানে বহু আছে, নতুন প্রজন্মের বহু ভোটার আজ উপস্থিতি আছে। এই মুহূর্তে আমরা যদি হিসাব করি, দেশে বোধহয় ভোটারের সংখ্যা প্রায় 11.5 কোটি। এর মধ্যে প্রায় 3 কোটি ভোটার হচ্ছে নতুন প্রজন্মের, যারা গত 10 বছরের মধ্যে ভোটার হয়েছে। আজ নতুন প্রজন্মে তোমরা যারা ভোটার হয়েছে 3 কোটি, বিশেষ করে গত 10 বছরে, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা ভোটার হয়েছ, ভোটার আইডি কার্ড পেয়েছো, ভোট কি দিতে পেরেছো একবারও? ভোট একবারও দিতে পারোনি। কেন দিতে পারোনি? তোমাদের কি ভোট দিতে ইচ্ছে করে না? ইচ্ছে যদি করে, তাহলে ভোটের অধিকার পৃথিবীতে কেউ কাউকে দেয়নি কোনোদিন। ভোটের অধিকার তোমাদেরকে ছিনিয়ে আনতে হবে। নিজেদের ভোটের অধিকার নিজে থেকে প্রতিষ্ঠিত করতে হবে। আজ এই এক ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন কি করতে পারে বা কি করেছে বিগত কয়েক বছরে আপনারা দেখেছেন। কাজেই আজ সময় এসেছে বাংলাদেশের জনগণের যে তারা এই অথর্ব ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করবে কি, মেনে নিবে কি নেবে না। এই জন্য দেশের মানুষকে, বিশেষ করে 3 কোটি যে নতুন ভোটার, নতুন প্রজন্মের 3 কোটি ভোটার, তোমাদেরকে উদ্যোগ নিতে হবে। কারণ দেশ ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে, তোমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, শুধু এখানেই শেষ নয়। মানুষের, আপনার, আমার, আমাদের কথা বলার অধিকার, এটি আমাদের জন্মগত অধিকার। আজ এই মঞ্চে দাঁড়িয়ে, লন্ডনের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমি কতগুলো কথা বলেছিলাম। আমরা আজ স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করছি। আমরা আজ শহীদ জিয়া, আমাদের দলের যে প্রতিষ্ঠাতা, ওনাকে নিয়ে আলোচনা করেছি। এই যে 26শে মার্চ, এই 26শে মার্চ আমরা পালন করতাম না কোনোদিন যদি না শহীদ জিয়ার জন্ম হতো। আজকে দেখেন একটি কথা, সবাই চিন্তা করে দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে যান, বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, দেখবেন আওয়ামী লীগ দাবি করে যে তাদের নেতা শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছিল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে জাতির সামনে প্রতিষ্ঠিত করেছি যে স্বাধীনতা ঘোষণা কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছে। আমরা গত 10, 15, 20, 25, 30, 50 বছর ধরে এই কথা বলে এসেছি, এই স্বাধীনতা, দেশ স্বাধীন হবার পর থেকে। অথচ পত্রপত্রিকা ঘাটেন, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনেন, সোশ্যাল মিডিয়ায় তারা যেসব বলেছে শুনেন, এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে শেখ মুজিব এই দিক দিয়ে করেছে ঘোষণা, কেউ বলছে অমুক ভাবে ঘোষণা করেছে, কেউ বলছে তনুক ভাবে। একটার সাথে একটা মিল নেই। শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা
দুইজন দুই রকম কথা বলছে কিভাবে স্বাধীনতার ঘোষণা হয়েছে। তারা যে স্বাধীনতার ঘোষণা করেছে কারোর সাথে কারো মিল নেই, কারণ তারা করেনি সেটা। মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হচ্ছে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে স্বাভাবিকভাবে কোনো কথার মিল থাকবে না। মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা কখনো সত্য হয় না। সেই জন্যই এক একজন এক একভাবে বলছে। শেখ হাসিনা একভাবে বলছে, তার বাপ এইভাবে করেছে, শেখ মুজিব নিজেই আরেকভাবে বলছে। তারা যদি স্বাধীনতার ঘোষণা করতই, 7ই মার্চ তারা বলে করেছে, তাহলে তারা কেন প্রথম থেকে শেখ মুজিব থেকে শুরু করে আজ পর্যন্ত 26শে মার্চ পালন করছে স্বাধীনতা দিবস? এই কথার উত্তর তো কেউ তারা বলতে পারছে না। একবার তারা বলছে 7, একবার বলছে 26, একবার বলছে 7। আমরা 26-এ ছিলাম, 26-এ আছি, আমরা 26শে মার্চে স্বাধীনতা দিবস পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা বিচার বিভাগ নিয়ে আলাপ করেছি। মানুষের শেষ আশ্রয় ছিল, সেটি কিভাবে ঘুণে ধরে গিয়েছে তা আপনারা দেখেছেন, তা আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরেছি। এই বিচার বিভাগে যেসব বিচারক আছে, যেভাবে তারা আওয়ামী লীগের চাটুকারিতা করে, স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের চাওয়া পাওয়া পূরণ করাই তাদের একমাত্র কাজ। এটি দেখেছেন, বর্তমানে হচ্ছে। আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার কিছু নাই, তুলে তখনই ধরবো যেটি মানুষের কিছুটা হলেও দৃষ্টির আড়ালে থাকে। 2018 সালের যেই তামাশার নিশিরাতের নির্বাচন বাংলাদেশের কোটি কোটি সমগ্র জনগণ দেখেছে, বাংলাদেশের বাইরের মানুষ পর্যন্ত দেখেছে। কাজেই তুলে ধরার কিছু নেই। এটিই হচ্ছে নিশিরাতের অবৈধ সরকার শেখ হাসিনার সরকার আমলে নির্বাচন। কাজেই এটি নিয়ে আর কথা বলার, তুলে ধরার কিছু নেই। এটি সত্য, মানুষের সামনে জলজান্ত দিনের মতন সত্য। আসি আরেকটা বিষয়, সংক্ষেপে, রাত হয়ে গেছে, আপনারা অনেকে অনেক দূর থেকে এসেছেন, বক্তব্য বেশি লম্বা করব না। আমাদেরকে বক্তব্য অনেক হয়েছে, কাজের কথায় আসতে হবে। আগামী দিনের দেশ, ভবিষ্যৎ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। কাজে কি করা উচিত দেশ রক্ষার জন্য, মানুষকে রক্ষার জন্য, সে কথায় আমাদের আসতে হবে। বক্তব্যকে সংক্ষিপ্ত করে, প্রিয় উপস্থিতিবৃন্দ, কয়েকদিন আগে পত্রিকায় একটি খবর আসলো যে দুদক নামে একটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যারা নিজেদেরকে দন্তহীন বাঘ বলে দাবি করে থাকে। এই দন্তহীন বাঘ নিজেরাই কিছুদিন আগে একটি রিপোর্ট তৈরি করেছে সামগ্রিক বাংলাদেশের বিভিন্ন অবস্থার চিত্র নিয়ে। এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারা এখনো প্রকাশ করেনি, হয়তো প্রকাশের, যেহেতু দন্তহীন বাঘ তো তাকে হয়তো কয়েকবার ভাবতে হবে প্রকাশ করবে কিনা। একটি পত্রিকা প্রকাশ করেছে, দেখলাম রিপোর্টটি। সেই রিপোর্টে তারা বলেছে যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি ধরেন ঘটনাটি প্রায় 2 সপ্তাহ আগের ঘটনা, গত সপ্তাহের মিটিং এর মধ্যেই তো, হ্যাঁ গত শনি রবিবার এটি প্রকাশ হয়েছে। যে তারা বলেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হয়ে যাচ্ছে? কতিপয় অত্যন্ত লোভী মানুষের দুর্নীতির কারণে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি তাদেরই, এই দন্তহীনদেরই তৈরি করা রিপোর্ট। এখন আসেন, কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা বাংলাদেশের এই যে বর্তমানের অবৈধ নিশিরাতের সরকার, এই সরকারের এক অবৈধ মন্ত্রী এবং এই অবৈধ সরকারের, নিশিরাতের অবৈধ সরকারের এক অবৈধ অ্যাডভাইজারের ফোনালাপ নিশ্চয়ই আপনারা শুনেছেন না? শুনেছেন। সেই ফোনালাপে আমরা কি শুনলাম? সেই ফোনালাপে আমরা শুনলাম যে বাংলাদেশের ওয়াসার ফাইল কিভাবে বের করে নিয়ে আসতে হবে, এটি কার তদবির বা কার ব্যবসা, সেটি আমরা
পরিষ্কারভাবে শুনলাম, এবং সেই অবৈধ নিশিরাতের অবৈধ সরকারের মন্ত্রী বলছে যে হ্যাঁ ওটা বের করে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসবো, এবং সেই অ্যাডভাইজার বলছে, অবৈধ অ্যাডভাইজার বলছে যে এটি অমুকের মাফিয়া ফ্যামিলির এক সদস্যের নাম বলেছে, মাফিয়া ফ্যামিলির এক সদস্যের নাম বলেছে যে এটি তার প্রজেক্ট, কাজেই এই ফাইল বের করে নিয়ে এসে যা যা করতে হবে সেটি বলেছে, এবং হাইকোর্টের এক বিচারককে বলে দিতে হবে যে কিভাবে কি করতে হবে। কিন্তু আমাদের দন্তহীন বাঘ কিছুই করতে পারলো না, কারণ দন্তহীন বাঘ, যে দুদুক নামক দন্তহীন বাঘ, এটি এই ফোন আলাপ যেভাবেই হোক তাদের কাছ থেকে মিস হয়ে গিয়েছে, তারা এটি শুনতে পায়নি, অথচ বাংলাদেশের সমগ্র মানুষ এটি শুনেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এটিই হচ্ছে আজ বাংলাদেশের অবস্থা, এটিই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমরা দেখলাম গতকাল বোধহয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গেল, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কম বেশি পত্রপত্রিকা নিউজ এসেছে, পত্রিকায় কিছু এসছে এবং নিউজের অন্তরালের কিছু বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে যে বিমানের একটি ফ্লাইট মন্ট্রিয়াল কানাডাতে গিয়েছে, এবং কানাডাতে ওই ফ্লাইটে কারা কারা গিয়েছে, কে কে গিয়েছে, কিভাবে গিয়েছে, সরকারের কত টাকা খরচ হয়েছে, মানুষের কত টাকা খরচ হয়েছে, সেটি যা দেশের উপকারে আসবে না, জনগণের উপকারে কোনো আসবে না। অর্থাৎ এরা দেশের মানুষের সম্পদগুলোকে নিজেদের পিকনিকের মতন করে ব্যবহার করছে, ব্যক্তি আরাম আয়েশের জন্য এরা ব্যবহার করছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই হচ্ছে তাদের অবস্থা। আর সাধারণ মানুষের অবস্থা, দেশের কোটি কোটি সাধারণ মানুষের অবস্থা কি? সাধারণ মানুষের অবস্থা যদি এক বাক্যে আমরা দেখতে চাই, একটি চিত্রের মধ্যে যদি আমরা দেখতে চাই, একটি মাত্র চিত্রে, ছবির মাধ্যমে যদি সমগ্র বাংলাদেশের চিত্র আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই টিসিবির ট্রাকের পিছনে অসহায় মানুষ কিভাবে ছুটে যাচ্ছে সামান্য ক কেজি চালের জন্য, সামান্য ক কেজি তেলের জন্য, চিনির জন্য, আটার জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, এটি হচ্ছে বাংলাদেশ। টিসিবি ট্রাকের পেছনে যে মানুষের দীর্ঘ লাইন, টিসিবি ট্রাকের পেছনে যে মানুষের ছুটে যাওয়া, অসহায় মানুষের যে অসহায়ত্ব, অসহায় ক্ষুধার্ত মানুষের যে চিত্র, ক্ষুধার্ত মানুষের যে ছুটে যাওয়া, এটি হচ্ছে আজকের বাংলাদেশের প্রকৃত চিত্র। যে চিত্র বাংলাদেশের জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া মুক্তিযোদ্ধারা দেখেনি, চায়নি, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিল, এটি তাদের কল্পনা ছিল না, এটি তাদের চিত্র ছিল না, এটি তাদের আশা ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, এটি তাদের স্বপ্নও ছিল না। কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ, আজ আলোচনা অনেক হয়েছে, একটু আগে বলেছি, অনেক আমরা আলাপ করেছি, আমরা জানি প্রকৃতি চিত্র। এর থেকে দেশের মানুষকে বের করতে হবে, আর যেই টিসিবি ট্রাকের পেছন থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, মানুষের ঘরে খাদ্য দিতে হবে, মানুষের কাছে চাকরি, ব্যবসা বাণিজ্য দিতে হবে, বন্ধ করতে হবে এদের লুটতরাজ, বের করে আনতে হবে দেশকে মাফিয়ার খপ্পর থেকে, বের করে আনতে হবে বিচার ব্যবস্থার এই অবিচার থেকে দেশকে, বের করে আনতে হবে দুদুককে দন্তহীন নয়, দুদুককে দাঁত লাগিয়ে কাজে লাগাতে হবে। আজ সময় এসেছে সমগ্র বাংলাদেশ, একটু আগে বলেছি, প্রতিবার আমি এর আগে অনেকবার বলেছি, বিভিন্ন কর্মী সমাবেশের দলে বিভিন্ন নেতাকর্মীকে বলি, আজ বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করেন, নেতৃত্বে রাজনীতি করেন, আপনাদের দিকে আজকে দেশ তাকিয়ে আছে। দেশের 18-20 কোটি মানুষ আজ তাকিয়েছে যে তাদেরকে আপনারা বের করে নিয়ে আসবেন। বিভিন্ন এখানে আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন তারা বক্তব্য রেখেছেন, স্বপন সাহেব বলেছেন, ইকবাল মাহমুদ সাহেব বলেছেন, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করছে, বিভিন্ন ঐক্য তৈরির চেষ্টা করছে, জাতীয় ঐক্য তৈরির চেষ্টা করছে। আজ বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাথে বিএনপি, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো একদিকে, জনগণ, বিএনপি, গণতন্ত্রের পক্ষের শক্তি একদিকে, আরেক দিকে এই নিশিরাতের অবৈধ সরকার, মাফিয়া সরকার, তাদের লুটতারাজের সঙ্গীরা। আজ বিএনপির পক্ষ থেকে আমরা
পরিষ্কারভাবে এখানে দাঁড়িয়ে আজ পরিষ্কারভাবে আমি দুটি কথা বলতে চাই। এই কথাটি আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতায়, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতায়, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের স্বাধীনতায়, যারা বিশ্বাস করেন আমার ভোট আমি দেব, আমার খুশি মতন দেব, যাকে ইচ্ছা তাকে দেব, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন, সেই সকল রাজনৈতিক দল, সেই সকল প্রতিটি মানুষের উদ্দেশ্যে আমি এখন দুটি কথা বলতে চাই সংক্ষেপে। এখনই আমি বলেছি দেশ দুভাগে বিভক্ত হয়েছে। একদিকে জনগণ, বিএনপি সহ গণতান্ত্রিক সকল শক্তি বা মানুষগুলো, আরেকদিকে আওয়ামী লীগ, মাফিয়া, লুটতারাজ, খুন গুমকারী লোকগুলো। সময় চলে এসেছে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক রাজনৈতিক দল আজ বাংলাদেশে আছে, তারা কেউ কেউ সুযোগ খুঁজছে। এই মাফিয়ার দল তাদেরকে লোভ দেখাচ্ছে যে আমার সাথে আয়, নির্বাচন কর, আমি তোদেরকে বিরোধী দলে দিব। আজ যারা এই সিদ্ধান্ত নেবেন আপনারা ধরে নিতে পারেন পরিষ্কারভাবে আগামী যতদিন বেঁচে থাকবেন আপনারা দালাল হয়ে, আওয়ামী লীগের দালাল হয়ে বেঁচে থাকবেন। আর অন্যদিকে যে সকল গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আছেন, অন্যদিকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে যে শক্তিগুলো আছেন, মানুষের ভোটাধিকারের পক্ষে যে শক্তিগুলো আছেন, থাকতে পারে আমাদের মধ্যে কিছু কিছু বিষয় মতপার্থক্য থাকতে পারে। আপনাদের মধ্যে থেকে পত্রপত্রিকায় দেখেছি কেউ কেউ বলেছেন যে তারা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চান। আজকে আপনাদের সকলকে আমি বলবো, আপনাদের মাধ্যমে সেই লোকগুলোকে, সেই মানুষগুলোকে বলবো, সেই মানুষগুলোর মধ্যে অনেকে আছেন মুক্তিযোদ্ধা, যারা জীবন বাজি রেখে ৭১ সালে যুদ্ধ করেছেন। আজ সময় এসেছে ৭১ সালে যেভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আজ আবারও সময় এসেছে আপনাদের জনগণের পাশে দাঁড়ানোর, জনগণের পক্ষে দাঁড়ানোর, গণতন্ত্রের পাশে দাঁড়ানোর, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর। আজ আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই, আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ, নট কোন জাতীয় সরকারের অধীনে। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে, এবং নির্বাচনের পরে জনগণের, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আমরা নির্বাচনের আগে নয়, নিরপেক্ষ নির্বাচনে, নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ 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 এক মিনিট দাঁড়াও, এই বুদ্ধু, এক মিনিট। কারণ আমি বিশ্বাস করি, আমার নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা বিশ্বাস করি যে এই নিশিরাতের সরকার, এই অবৈধ সরকার, এই মাফিয়া সরকার দেশকে যেই জলাঞ্জলির মধ্যে দিয়ে গেছে, যে জঞ্জাল সৃষ্টি করেছে, এই জঞ্জাল যদি দূর করতে হয় তাহলে নির্বাচনের পরে দল মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা, জনগণের পক্ষের রাজনৈতিক দল যারা, যারা জনগণের কথা বলে, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে, তাদের সকলের সমন্বয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল,
সবার সমন্বয়ের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করা প্রয়োজন এবং এই জাতীয় সরকার গঠন করতে হলে তার পূর্ববর্তী যে কাজগুলো আছে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ঐক্যবদ্ধের মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের জন্য ধীরে ধীরে আমি আমার দলের সকল পর্যায়ে বাংলাদেশ সহ বিশ্বের যেখানে যে আছেন আপনাদের সকলের প্রতি আজ এই স্বাধীনতার মহান স্বাধীনতা দিবসের যে রজত জয়ন্তী শেষ হচ্ছে, হীরক জয়ন্তী শুরু হচ্ছে, এই হীরক জয়ন্তীতে আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আসুন আমরা আগামীর বাংলাদেশে যাতে একটি দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, যে সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আপনাদের বিএনপির শত শত লক্ষ লক্ষ নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে, সেই সকল নেতাকর্মীকে আহ্বান করব আসুন আমরা প্রস্তুত হই, আমাদের প্রস্তুতি নেবার সময় চলে এসেছে, আমরা ঐক্যবদ্ধ হই যাতে করে আগামী দিনে আমরা সেই মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশকে গড়ে তুলতে পারি। শেষ কথার এক কথা, ফয়সালা হবে কোথায়? রাজপথে। রাজপথে ফয়সালা হবার মানেই দেশকে একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা গড়ে তোলার মানেই দেশকে একটি দাঁতযুক্ত দন্তযুক্ত দুদক দেওয়া মানেই দেশকে মানুষের স্বাধীনতা দেওয়া মানেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা মানেই টেক ব্যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।